আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 11 এপ্রিল। গত 12 মার্চ যখন নাকি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, সেদিনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলি ছিল, মানে 133টা অধ্যাদেশ, সেগুলো সংসদে উত্থাপন করা হয়। এবং সেদিন থেকে ঠিক 30 দিন পর্যন্ত সময়ের মধ্যে এগুলো হয় অনুমোদন করতে হবে, অথবা বাতিল করতে হবে, অথবা কিছু একটা করতে হবে। যদি অনুমোদন না হয় তাহলে সেগুলোকে, যদি উত্থাপন না হয় তাহলে সেগুলি কিন্তু বাতিল বলেই গণ্য হবে। সে বিচারে আমরা দেখলাম যে গতকালকে ছিল 30তম দিন, গতকালকে শুক্রবার। এই জন্যই কিন্তু শুক্রবার দিন জাতীয় সংসদের অধিবেশনও বসেছিল। তো কালকেই শেষ দিন ছিল বেসিক্যালি। এরপর আর কিন্তু নতুন করে আর কি এই সম্পর্কে কোনো কিছু করার নেই। এবং এদিন আমরা অনেক কিছু দেখলাম, বেশ কয়েকটা আপনার অধ্যাদেশ আলটিমেটলি উত্থাপিত হলো না, কিছু আলোচনা হলো, কিছু বাতিল হয়ে গেল। বাতিল যেগুলো হলো মোটামুটি 13টা অধ্যাদেশ ছিল যেগুলো নাকি বাতিল হয়ে গেছে। এবং এগুলোর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অনেকগুলি ছিল, সেগুলোর মধ্যে যেমন জাতীয় একটা আছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ক 2টা অধ্যাদেশ, তারপর গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত 2টা অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, এরকম অনেকগুলি ছিল। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, যেটা নাকি আলটিমেটলি কার্যকারিতা হারিয়ে ফেললো, সেটা হলো গণভোট অধ্যাদেশ। এই গণভোট অধ্যাদেশটা জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই গণভোট অধ্যাদেশের মাধ্যমেই কিন্তু যে প্রশ্নগুলো জাতির সামনে উপস্থাপিত করা হয়েছিল যে এইগুলো নিয়ে গণভোট করতে হবে, সেই গণভোটে আমরা পরে দেখেছি যে প্রায় 70% মানুষ কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে, কেউ না ভোট দিয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে সেই গণভোটে বিএনপির নেতারাও, বিএনপির যারা নাকি আপনার মহাসচিব ছিলেন, বিএনপির চেয়ারপারসন ছিলেন, তারা নির্বাচনী প্রচারণায় গিয়ে সেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে বলেছেন। কিন্তু যখন এই অধ্যাদেশটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে অধ্যাদেশ, যেটার মধ্যে গণভোট করার কথা বলা হয়েছে, যখন সেই অধ্যাদেশটাকে বৈধতা দেওয়ার প্রশ্ন উঠল জাতীয় সংসদে, তখন বিএনপি বলল যে এই আদেশটাই অবৈধ, তার মানে গণভোটটাই অবৈধ। আদেশটাই বলা হয়েছিল যে এর মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্রপতি একটা আদেশ দিয়েছিল। বিএনপির বক্তব্য হলো যে যখন নাকি সংসদ না থাকবে তখন রাষ্ট্রপতি অবশ্যই কিছু অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু তিনি সংবিধান সংশোধনের জন্য কোনো আদেশ দিতে পারেন না। এখন বিএনপির এই বক্তব্য কিন্তু আপনি ভুল বলতে পারবেন না। আমি নিজেও যখন গণভোট প্রথম দেওয়া হয়, যে গণভোটের কথা বলা হলো, আমি তখন থেকেই কিন্তু বলছি যে গণভোটের জন্য এইভাবে অধ্যাদেশ জারি করা যায় না। আমি একদম শুরুর দিন থেকেই বলে আসছি যে এভাবে অধ্যাদেশ গণভোটের জন্য জারি করা যায় না। কিন্তু তারপর অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর আলী রিয়াজের উনি বিখ্যাত একজন প্রতিভাবান ব্যক্তি, আইন বিশেষজ্ঞ, কী করেছেন আল্লাহ জানে, এবং তার সঙ্গে ডক্টর ইউনূস, এরা সবাই মিলে গণভোট অধ্যাদেশটা জারি করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এর জন্য অনেক টাকা ব্যয় করেছেন। কত টাকা ব্যয় করেছেন নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। ও গণভোটের ব্যয়টা আলাদা করে করা না হলো, যেহেতু 2টো ভোট একসঙ্গে হয়েছে, এটা আলাদা করে করা না গেলেও এটুকু জানা গেছে যে ভোটের জন্য এবার অনেক ব্যয় হয়েছে। সেটা হলো আপনার 3150 কোটি টাকা কিন্তু ভোট এবং গণভোটের জন্য একটা ব্যয়ের বরাদ্দ রাখা হয়েছিল। এবং এই টাকাটা ভোটের জন্য যে ব্যয়, গণভোটের জন্য প্রায় একই ব্যয়। আপনি এটা আধা আধি ধরতে পারেন। যদি আধা আধি ধরেন, তারপরে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় হয়েছে এই গণভোটে। কেবল এটুকুই শেষ নয়, কিন্তু তারপরে এই গণভোটের জন্য প্রচারণা চালানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল 140 কোটি টাকা, যে এই টাকা দিয়ে তোমরা গণভোটের পক্ষে প্রচারণা চালাবা। সেই প্রচারণা আমরা দেখেছি। সেই প্রচারণা হলো তারা সবাই মাঠে নেমেছিল যে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। কেবল এখানেই শেষ না, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বাধ্য করা হয়েছিল যে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য ভোট দেওয়ার জন্য। পরবর্তী সময়ে দেখা গেছে যে এই কোনো সরকারি কর্মকর্তা
হ্যাঁ অথবা না ভোটের জন্য, মানে কোনো ভোটের কোনো কোথায় ভোট দিতে হবে এই সংক্রান্ত কোনো প্রচারণা চালাতে পারবেন না। যদি পারেন সেটা হবে, যদি সেটা করেন তাহলে সেটা হবে দণ্ডনীয় অপরাধ। তাহলে আমরা কী পেলাম, যে একটা অন্যায় কাজ করার জন্য সরকার প্রায় 200 কোটি টাকার মতো ব্যয় করেছে, আর ওদিকে একটা অবৈধ কাজ করার জন্য, মানে যে জিনিসটা নাকি বৈধই না সেটা করার জন্য প্রায় 1,500 কোটি টাকা ব্যয় করেছে। কে করেছে? ইউনূস সরকার করেছে। করাটা কি ঠিক ছিল? তার হচ্ছে বড় কথা, এটা করাটা কি প্রয়োজন ছিল? এখন তো সেটা মানা হচ্ছে না। তারা যেটা করেছে, বিএনপি স্পষ্টতই বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু গণভোটে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা করব না, আমরা আমাদের মতো করে করব। অনেকে বলছেন তাহলে 70% ভোট যে গণভোটে দিল, তাহলে এই জনগণের এই রায়ের কি কোনো মূল্য নাই? আমি আপনাকেই প্রশ্ন করি, যিনি এই অনুষ্ঠান দেখছেন তাকেই প্রশ্ন করি, গণভোটের যে 4টা প্রশ্ন ছিল, আপনি কি ওই প্রশ্নগুলো বুঝে বুঝে ভোট দিয়েছেন? সিম্পল কোয়েশ্চেন। আমার জানা মতে, আমার ধারণা মতে এই গণভোটে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে মানে 98% বলবো আমি, তারা বুঝেনি নাই তাদের কি ভোট দিতে হবে, কেন হা ভোট দিতে হবে, কেন না ভোট দিতে হবে। কারণ ওখানে 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের জন্য একটা উত্তর। এটা আসলে ইম্পসিবল। ডক্টর আলী রিয়াজও এই প্রশ্নের উত্তরে হা অথবা না কেন দিবেন বলতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। এখানে অনেকগুলি পরস্পর বিরোধী প্রশ্ন আছে, আপনি কোনটার উত্তর হা দিবেন, কোনটার উত্তর না দিবেন আপনি জানেন না ভাই। তো এরকম একটা কনফিউজিং জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন যারা বলছেন, মনে করেন জামাত ইসলাম বলছেন, এনসিপি বলছেন যে জনরায় বাস্তবায়ন করতে হবে, কেন গণভোট বাস্তবায়ন করা হবে না, এর মাধ্যমে বিএনপি গাদ্দারি করতেছে। এর মধ্যে আবার দেখলাম যে নাহিদ ইসলাম উনি বিএনপিকে রাবণের সঙ্গে তুলনা করছেন। তারপরে আবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন স্টুডেন্ট এর মধ্যে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছেন যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাট কোশ্চেনটা হলো গণভোটের রায়টা কি? গণভোটের রায়টা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং জুলাই সনদ বিএনপি বলছে আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদ বিএনপি কীভাবে বাস্তবায়ন করবেন সেটা নিয়েও কিন্তু একটা বিস্তর প্রবলেম আছে, বিস্তর একটা সমস্যা আছে। কারণ বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিএনপি কি সেগুলিকে বাস্তবায়ন করবে? করবে না। আবার যেগুলোতে জামাতে ইসলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো কি বিএনপি বাস্তবায়ন করবে? এটা নিয়ে কিন্তু একটা বিরাট একটা বিতর্ক। তো এখন এটাকে কীভাবে আপনি সমাধান করবেন? এবং চট করে যেভাবে জামাত ইসলাম এবং এনসিপি বলছে যে বিএনপি গণবিরোধী আচরণ করছে, সেটাও কতটুকু আসলে আইনসম্মত এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এখন সব মিলিয়ে যে জিনিসটা বলা হচ্ছে যে পিপলস উইল, দেখেন আমি যেটা পার্সোনালি মনে করি যে এভাবে গণভোট করাই ঠিক হয় নাই, এটার প্রথম কথা। কারণ এর মাধ্যমে আপনি যেটাকে পিপলস উইল বলছেন, জনগণের প্রত্যাশা বলছেন, সেটা কতটুকু জনগণের প্রত্যাশা ছিল এটা নিয়ে আমার সন্দেহ আছে। মানুষ তো বোঝে নাই, মানুষ না বুঝে ভোট দিয়েছে, এবং সেরকমভাবে এটা করা হচ্ছে যেন মানুষ না বুঝে। তো এটাকে যে সহজ করা যেত না, যেত। সেরকম করে যদি আপনারা করতেন তাহলে আমরাও এর পক্ষে নামতাম। আবার বিএনপি যেভাবে এই অধ্যাদেশ থেকে এটা বাতিল করে দিল, সেখানেও কিন্তু আমার প্রশ্ন আছে যে এটাকে বাতিল এভাবে করার দরকারটা কি ছিল? আলোচনা করা যেত না? আলোচনা করে তো ব্যবস্থা করা যেত, এই ব্যবস্থাটা আমরা যা যা এখানে আছে সবই আমরা বাস্তবায়ন করব, কিন্তু এভাবে করব না। এটা নিয়ে কি আপনারা বিরোধী দলের সঙ্গে বসতে পারতেন না? না করে কি হচ্ছে, এখন পুরো বিষয়টাকে আপনারা রাজনীতির বিষয় নিয়ে আসলেন। ভাই এটা নিয়ে তো আমরা রাজনীতি চাই না, আমরা এমন একটা সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে আমরা আরেকটা স্বৈরাচারী শাসন যেন না কায়েম হয় সেদিকে যেতে পারি। কিন্তু বিএনপি গত কয়েকদিনে যে সমস্ত অধ্যাদেশগুলি গ্রহণ করেছে, যেগুলো বাতিল করেছে, এই সব মিলিয়ে মনে কি হচ্ছে যে বিএনপি একটা দুর্দান্ত গণতান্ত্রিক পদ্ধতি দিকে যাচ্ছে? সেটাও কিন্তু মনে হচ্ছে না। আমি কিন্তু বিএনপির কর্মকাণ্ডে, বিএনপির আচরণে স্বৈরাচারী শাসনের কিছু কিছু নমুনার শুরুটা দেখতে পাচ্ছি। এটা কতদিন চলবে, কীভাবে চলবে আমি জানি না, কিন্তু একটা সরকারের বয়স 2 মাস হয়নি, এখনই যদি তাদের কর্মকাণ্ডের কারণে মানুষ আবার রাস্তায় নেমে আসে। দেখুন একটা কথা আমি বলি, বিরোধী দল বলতে এখন কারা আছে? জামাত আছে, এনসিপি আছে। জামাত তো বিএনপির একসময় পার্টনার ছিল, আওয়ামী লীগ তো নাই মাঠে। তো যেখানে আওয়ামী লীগ নাই, জামাতের মতো একটা দল বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে, তো তাদের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি কেন পারল না, এটাও আমি বুঝতে পারি না।
হয়তো অনেকে বলবেন যে 2 শতাধিক আসন পেয়ে গেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, কাজে ক্ষমতার একটু দাপট তো থাকবেই। হ্যাঁ, সেটা অবশ্য কথা ঠিক, কিছুটা ক্ষমতার দাপট অবশ্যই থাকবে, কিন্তু সেই ক্ষমতার দাপট একটা জনপ্রিয় সরকারকেও কোথায় নিয়ে যায়, কোথায় নামিয়ে নিয়ে যায়, সেটা তো আমরা খুব বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগেও দেখেছি। কাজেই ইতিহাস থেকে সবাই আশা করি শিক্ষা নেবেন, যদিও কেউই নেয় না বলে আমরা ইতিহাসেই দেখি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।